আজকে আমরা আরেকটা রিভিশন এন্ড ডিসকাশন ক্লাস করব। এটা হচ্ছে আমাদের ট্রপিক্যাল আর টেম্পারেট সাইক্লোনসের উপরে আমরা আজকে আলোচনাটা করব। আমাদের কি কি টপিকস আছে, জাস্ট ট্রপিক্যাল সাইক্লোনস এন্ড টেম্পারেট সাইক্লোনস। দুটো সেট অফ কোয়েশ্চেন্স আমি রেডি করে দিয়েছি। একটা হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন রিলেটেড এই কোয়েশ্চেন্সগুলো, আর পরের স্লাইডটা আছে টেম্পারেট সাইক্লোনস। আর আজকে আমরা ট্রপিক্যাল সাইক্লোনসের কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা দেওয়া হয়েছে যে স্টেট দ্য কন্ডিশনস ফেভারেবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ ট্রপিক্যাল সাইক্লোন। ক্রান্তীয় ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার জন্য অনুকূল অবস্থাগুলি আলোচনা কর। তাহলে কি কি অনুকূল অবস্থা আছে সেই পয়েন্টসগুলো এখানে বলতে হবে। অদিতি, নন্দিনী। হ্যালো। হ্যাঁ নন্দিনী বল। হ্যালো। ক্রান্তীয় ঘূর্ণবাত মানে সমুদ্র, মানে এটা দুটি সমধর্মী বায়ুপুঞ্জের মিলনস্থলে গড়ে ওঠে। এখানে কোনো সীমান্ত দেখা যাবে না। আর সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অনেক বেশি হতে হবে। আর বা এটাই তো। এটা কি এটা লিখলে কি 5 নাম্বার পাওয়া যাবে? না স্যার, এর চক্ষু অঞ্চলে বায়ুর চাপ খুব কম হবে। প্রশ্নটা তুই বুঝতেই পারছিস না। তোকে জিজ্ঞেস করা হয়েছে যে ক্রান্তীয় ঘূর্ণাবর্ত সৃষ্টির অনুকূল অবস্থাগুলি আলোচনা করতে বলা হয়েছে। ক্রান্তীয় ঘূর্ণাবর্তের বৈশিষ্ট্য জিজ্ঞেস করা হয়নি। ক্রান্তীয় ঘূর্ণাবর্ত কোন অবস্থাতে সৃষ্টি হবে সেইটা বলতে হবে। মানে কি স্যার শর্তগুলো? শর্ত শর্ত কন্ডিশনস মানে কি? অনুকূল অবস্থা মানে কি? শর্ত বল মনীষা, বল। স্যার টেম্পারেচার মানে বেশি হতে হবে, জলভাগে যেহেতু সৃষ্টি হয় জলভাগের টেম্পারেচার অনেক বেশি হতে হবে, প্রায় মানে মিনিমাম টেম্পারেচার হচ্ছে 26 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। সেটা সি আর সারফেস আর টেম্পারেচার। লিন তাপ সি থাকতে সারফেস হবে। টেম্পারেচার বলতে হবে ওটাকে, না সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা। শুধু তাপমাত্রা কিসের? সমুদ্র হুম পৃষ্ঠের তাপমাত্রা হতে হবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, হুম তারপর সেকেন্ড ফ্যাক্টর কি? আর মানে লিন তাপ থাকতে হবে, লিন তাপ বেশি থাকতে হবে, তাহলে ওটা মানে লিন তাপ যদি বেশি না থাকে তাহলে ঘূর্ণবাতটা প্রবল হবে না। মানেটা কি? ঘূর্ণবাত প্রবল হবে না মানে কি? ক্রান্তীয় ঘূর্ণবাত তো আমরা জানি প্রবলই হয়। মানে লিন তাপ মানে ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির জন্য একটা মানে লিন তাপ প্রয়োজন। এটা খুব সাধারণ একটা প্রশ্ন জিজ্ঞেস করছি। কে বলতে পারবে বল? তোদের প্রশ্ন করে আমার কোনো লাভ নেই। ঠিক করে কে পয়েন্টসগুলো বলতে পারবে? স্যার, হ্যাঁ বল। সি সারফেস টেম্পারেচার, আর্দ্রতা, আর ওয়াইন্ড ফ্লো, আর যত উচ্চতা বাড়বে তত বেশি মানে শীতল হতে হবে, মানে উচ্চতা তো বাড়ার সাথে শীতলতাটা একটু মানে খুব তাড়াতাড়ি যাতে বাড়ে। কি কি ফ্যাক্টরস অফ ফরমেশন? একটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এসএসটি, সেটা মিনিমাম 26.5 ডিগ্রি সেলসিয়াস হতে হবে 50 মিটার গভীরতা পর্যন্ত। র্যাপিড কুলিং হতে হবে, উচ্চতার সাথে সাথে দ্রুত শীতলীকরণ হতে হবে, দ্রুত শীতলীকরণের সাথে সাথে
কনডেনসেশনটা যাতে হয় সেই ব্যাপারটাও যদি ঘটে তাহলে হবে। নেক্সট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কোরিওলিস বল, কোরিওলিস এফেক্ট যদি না থাকে তাহলে ট্রপিক্যাল সাইক্লোন কখনোই তৈরি হবে না। আর একটা হচ্ছে পূর্ব অবস্থিত কিছু যদি লো প্রেশার সেল থাকে, যে পূর্ব থেকেই অবস্থান করছে, আগের থেকেই অবস্থান করছে কিছু সাইক্লোনিক সেল, লো প্রেশার সেল, তাহলে সেই জায়গাটাতে ট্রপিক্যাল সাইক্লোন হতে পারে। নেক্সট যে প্রশ্নটা আছে আমাদের সেটা হচ্ছে why tropical cyclones are not seen in equatorial region? নিরক্ষীয় অঞ্চলে কেন ক্রান্তীয় ঘূর্ণবাত দেখতে পাওয়া যায় না? যে কেউ বলতে পারিস, আমি কাউকে কোনো জিজ্ঞেস করব না, কারণ একজনকে জিজ্ঞেস করছিস সে রেসপন্স করছে না। আমি স্যার আমি নিরক্ষীয় বলবো। অঞ্চলে কোরিওলিস বলের পরিমাণ 0, হ্যাঁ, তাতে তাই কোরিওলিস বল না হলে তো ট্রপিক্যাল সাইক্লোন হবেই না। কোরিওলিস বল নিরক্ষীয় অঞ্চলে 0, নিরক্ষীয় অঞ্চল মানে এখানে ধরে নিতে হবে 0 থেকে 5 ডিগ্রি উত্তর টু 5 ডিগ্রি দক্ষিণ। কোরিওলিস বলের সমীকরণ হচ্ছে 2 ওমেগা ভি সাইন ফাই। এখানে যেহেতু নিরক্ষরেখার অক্ষাংশের মান হচ্ছে 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে নিরক্ষীয় অঞ্চলে কোরিওলিস বল 0 অথবা ন্যূনতম। এই ন্যূনতম হওয়ার জন্য বায়ু উলম্ব দিকে প্রবাহিত হয়, সেটি কিন্তু ডিফ্লেক্ট করে না, লো প্রেশার সেন্টারের দিকে মুভ করে না বা সার্কুলেট করে না। সেই কারণেই কোরিওলিস বল এর পরিমাণ খুবই কম বা 0 থাকার জন্য নিরক্ষীয় অঞ্চলে আমরা কোনো রকমের ক্রান্তীয় ঘূর্ণবাত দেখতে পাই না। নেক্সট প্রশ্ন, হোয়াট আর দ্য ভেরিয়াস নেমস গিভেন টু ট্রপিক্যাল সাইক্লোনস? ক্রান্তীয় ঘূর্ণবাতের কি বিভিন্ন নাম, জায়গা বিশেষে বিভিন্ন নাম দেওয়া হয়, সেই নামগুলি কি কি? যে কেউ, তরুণ নয়, তরুণের দুটো বলা হয়ে গেছে, তরুণ নয়, তরুণ বাদ দিয়ে। বলবো হ্যাঁ, স্যার, ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশেনে সাইক্লোন, উত্তর আটলান্টিকে হ্যারিকেন, আর মাদাগাস্কারের কাছে ট্রফোগেজ। আর অস্ট্রেলিয়াতে? অস্ট্রেলিয়া আর সাইন্স হ্যাঁ, ফিলিপাইন। উইলি, অস্ট্রেলিয়াতে উইলি। আর হচ্ছে জাপান সিতে, চায়না সিতে টাইফুন। টাইফুন। আরো আছে টর্নেডো, প্যাসিফিক ওশেনে টর্নেডো আছে। ঠিক আছে, 4টে অন্তত নাম বলতে হবে জায়গা ধরে, তাহলে 2 মার্কস পাওয়া যাবে। নেক্সট যে প্রশ্নটা আছে, ক্লাসিফাই ট্রপিক্যাল সাইক্লোনস অফ দ্য নর্থ ইন্ডিয়ান ওশেন অ্যাকর্ডিং টু উইন্ড ভেলোসিটি। বায়ুর গতিবেগের সাপেক্ষে আমাদের যে উত্তর ভারত মহাসাগরের যে অঞ্চলটা, সেখানে কিভাবে আমাদের ক্রান্তীয় ঘূর্ণবাতগুলোকে শ্রেণীবিভাগ করা হয়, সেই ক্যাটেগরিগুলো কি 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 ক্যাটেগরিতে ভাগ করা হয়? নর্থ ইন্ডিয়ান ওশেনে বায়ুর গতিবেগের সাপেক্ষে করা হয়। যদি 59 কিলোমিটার পার আওয়ারের কম হয় তাহলে সেটাকে বলা হয় ডিপ্রেশন। 59-এর থেকে বেশি অ্যান্ড আপ টু 70 পর্যন্ত আমরা বলে থাকি ডিপ ডিপ্রেশন। 70 থেকে বেড়ে গিয়ে যদি 110 পর্যন্ত হয় তাহলে সেটা হচ্ছে সাইক্লোনিক স্টর্ম। 110 থেকে যদি 131 পর্যন্ত হয় তাহলে হচ্ছে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, SCS। তারপরে 131 কিলোমিটার পার আওয়ার থেকে যদি 180 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে সেটাকে বলা হয় ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, VSCS। 181 থেকে 239 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত যদি হয়
তাহলে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বলে। আর 239 কিলোমিটারের প্রতি ঘন্টায় বেশি গতিবেগ সম্পন্ন যে কোনো যদি সাইক্লোন তৈরি হয় তাহলে সেটাকে সুপার সাইক্লোনিক স্টর্ম বলে। এটা আলাদা করেও কিন্তু 2 মার্কসের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে সুপার সাইক্লোনিক স্টর্ম বলতে কি বোঝো। তাহলে সুপার সাইক্লোনিক স্টর্ম হচ্ছে উত্তর ভারত মহাসাগর, এটা তো আমাদের নর্থ ইন্ডিয়ান ওশানের ক্লাসিফিকেশন। তাহলে নর্থ ইন্ডিয়ান ওশানে 239 কিলোমিটার পার আওয়ারের থেকে বেশি গতিবেগ সম্পন্ন যে সাইক্লোনগুলি বা ঘূর্ণাবর্তগুলি সৃষ্টি হয় সেটাকে আমরা সুপার সাইক্লোন বলি। এটা কিন্তু টোটাল ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ উইন্ড ভেলোসিটি। পুরো পৃথিবী জুড়ে তো পড়া মনে রাখা সম্ভব না, প্রশ্ন যদি আসে তাহলে নর্থ ইন্ডিয়ান ওশেন বা আমাদের এলাকাটা সংক্রান্ত কিন্তু আসবে। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই আই অফ আ সাইক্লোন? ঘূর্ণাবর্তের চক্ষু বলতে কি বোঝো? স্যার এই ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে মেঘমুক্ত শান্ত অবস্থায় থাকে, সেই জন্য এই অবস্থাকেই ঘূর্ণবাতের চক্ষু বলা হয়। আর এই ঘূর্ণবাতের চক্ষুর গড় ব্যাস 20 কিলোমিটার। হ্যাঁ, একটা ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রীয় অঞ্চলটাকে আমরা ঘূর্ণবাতের চক্ষু বলে থাকি এবং এই এলাকাটা হচ্ছে বায়ু সব হচ্ছে নিম্নগামী হয় এই জায়গাটাতে এবং এখানে কোনো রকমের দুর্যোগ পাওয়া যায় না, কোনো বৃষ্টিপাত হয় না এবং শান্ত আবহাওয়া থাকে। এটাকেই আমরা ঘূর্ণবাতের চক্ষু বলে থাকি। ঘূর্ণবাতের চক্ষু ঠিক গা দিয়েই কিন্তু বৃষ্টিপাত হয় এবং ঘূর্ণবাত যত আমাদের ঘূর্ণবাতের চক্ষুতে একটা জায়গায় ফিক্সড নয়, সেটা কিন্তু চলমান একটা জিনিস। যে ঘূর্ণবাতের চক্ষু যেরকম হবে সেই অনুযায়ী কিন্তু জায়গাটা কিন্তু পরের ইয়ের মধ্যে কিন্তু প্রভাবিত হতে শুরু করে দেয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। নেক্সট কি প্রশ্ন আছে সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ল্যান্ডফল অফ আ সাইক্লোন? সাইক্লোনের ল্যান্ডফল বলতে কি বোঝো? কে বলবে? সাইক্লোনের ল্যান্ডফল। স্যার আমি বল হ্যাঁ বলবো। স্যার যখন কোনো ক্রান্তীয় ঘূর্ণাবর্ত জলভাগ থেকে উৎপন্ন হয়ে স্থলভাগের দিকে অগ্রসর হয় এবং ভূমির কোনো জায়গায় ধাক্কা খেয়ে ঘূর্ণাবর্তটি জলের অভাবে বিলুপ্তি ঘটে তখন তাকে ল্যান্ডফল বলে। পারফেক্ট, খুব ভালো হয়েছে। ঠিক, ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি সবসময় আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে উৎপত্তি হওয়ার পর এই সাইক্লোনটা ধীরে ধীরে আমাদের ভূখণ্ডের দিকে ভূভাগের দিকে ধাবিত হবে। ভূখণ্ডে প্রবেশ করার পরেই এদের আর আর্দ্রতার যোগান এদের কাছে আর থাকবে না। যখনই আর্দ্রতার যোগানটা বন্ধ হয়ে যাবে এই সাইক্লোনগুলো আস্তে আস্তে নিস্তেজ হতে শুরু করবে এবং এদের বিলুপ্তি হবে। সেই কারণে বলা হয় ল্যান্ডফল। যতক্ষণ না পর্যন্ত সাইক্লোন ল্যান্ডে এসে পতিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এদের অবলুপ্তি ঘটে না। সেই কারণেই এটাকে ল্যান্ডফল কথাটা ব্যবহার করা হচ্ছে। ঠিক আচ্ছা, এক্সপ্লেইন দ্য স্ট্রাকচার অফ আ ট্রপিক্যাল সাইক্লোন। এটা কাউকে বলতে আমি বলছি না, কিন্তু ট্রপিক্যাল সাইক্লোনের যে স্ট্রাকচারটা আছে যেটা এটা রাউন্ড করে করতে হবে, যদি তার মধ্যে একটা প্রস্থচ্ছেদ রেখা এঁকে মাঝখানে আই অফ আ সাইক্লোন, তার দুপাশে ফিডার ব্যান্ডস উঠছে, তো সেই রকমভাবেই আমাদেরকে ওইটাকে এক্সপ্লেন করে দিতে হবে উইথ ড্রয়িং। আমাকে এক্সপ্লেন করতে হবে উইথ ড্রয়িং যে কোনটা আমাদের স্ট্রাকচার। তো স্ট্রাকচারটাতে আমরা নর্থ হেমিস্ফিয়ারের সাপেক্ষে যদি বলি অ্যান্টি ক্লকওয়াইজই হবে। আই থাকবে, দুপাশে আই ওয়াল থাকবে, তারপরে আমাদের রেন ব্যান্ডস থাকবে, তার ওপর দিকে হচ্ছে আউটফ্লো হবে, ওয়ার্ম রাইজিং এয়ার হবে, তার পাশাপাশি কোল্ড এয়ারগুলো হবে। তো যেরকমভাবে আমাদের স্ট্রাকচারটা ডেসক্রাইব করার দরকার
সেরকমভাবে ছবি সমেত কিন্তু এই স্ট্রাকচারটা কিন্তু ব্যাখ্যা করে দিতে হবে। ভার্টিক্যাল ক্রস সেকশন এঁকে, এটা তো বায়ু চাপ, বায়ু প্রবাহ, উলম্ব গঠন যা আছে সেটা দিয়ে করতে হবে, এবং ছবি অবশ্যই আঁকতে হবে, এবং সেখানে একটা এমনি রিপ্রেজেন্টেশন যেখানে আই অফ আ সাইক্লোন থাকবে এবং সেখানে ঘুরছে, সেটা একটা চাকার মতো থাকবে, সুদর্শন চক্রের মতো দেখতে হবে একটা। আর হচ্ছে ভার্টিক্যাল ক্রস প্রোফাইলটা আঁকতে হবে, ওটা একটা প্রস্থচ্ছেদ রেখা করে সেইটা আঁকতে হবে, তাহলে এই আনসারটা হবে। স্যার হ্যাঁ, স্যার ফিডার ব্যান্ড, স্পাইরাল ব্যান্ড আর রেন ব্যান্ড কি তিনটে এক না আলাদা, এই তিনটে জিনিস? রেন ব্যান্ডস গুলো হচ্ছে মানে বৃষ্টি যেখানটা হয়, এবার ফিডার ব্যান্ডস মানে হচ্ছে যেগুলোতে ফিড করছে, মানে ওইখানে ময়েশ্চার সাপ্লাইটা যাচ্ছে, ঠিক আছে। আর আরেকটা কি স্পাইরাল ব্যান্ড নাকি বলছিস? হ্যাঁ, স্পাইরাল ব্যান্ড। স্পাইরাল ব্যান্ড হচ্ছে স্পেসিফিক্যালি যেখানে তোর সার্কুলেশনটা হয়, মানে আপওয়ার্ড সার্কুলেশনস গুলো বেশিরভাগ হয়, তো মূলত ওইগুলো পরপরই থাকে, ঠিক আছে। সবই বেসিক্যালি হচ্ছে রেন ব্যান্ডস, বেসিক্যালি সবাই বৃষ্টিপাতের সঙ্গে সম্পর্কযুক্ত, ঠিক আছে। আই ওয়ালের পরস্পর ওই জায়গাগুলো থাকে, ঠিক আছে। লেভেলিং এর সময় ওগুলো দেখিয়ে দিতে পারবি, কিন্তু বেসিক্যালি যে লেভেলিং ছাড়া স্ট্রাকচারটা বোঝাতে পারবি না, সেটা হচ্ছে একটা হচ্ছে একটা হচ্ছে আই ওয়াল, আর হচ্ছে রেন ব্যান্ডস, এইটা তোকে বলতেই হবে। এটা বলে নিলে তাহলে এবার তুই এক্সট্রা যা কিছু তুই ব্যাখ্যা দিতে চাইছিস ব্যাখ্যা, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা দিয়েছি, স্টেট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রপিক্যাল সাইক্লোন, ট্রপিক্যাল সাইক্লোনের বৈশিষ্ট্য। এটা হচ্ছে আবার ওই একই টাইপের একটা প্রশ্ন, যেখানে আমাকে বলতে হবে যে ট্রপিক্যাল সাইক্লোনের উৎপত্তি সমুদ্রপৃষ্ঠ থেকে হয়, এর বিলুপ্তি হচ্ছে ল্যান্ডে গিয়ে হয়, এটা কোরিওলিস বলের ওপর নির্ভরশীল বলে এটা নিরক্ষীয় অঞ্চলে দেখতে পাই না, ঠিক আছে। এদের গতিবেগ কীরকম হয়, কীরকম বৃষ্টিপাত হয়, অ্যাসোসিয়েটেড ওয়েদার কী থাকে, এখানে সীমান্ত থাকে না, যে এরকম বৈশিষ্ট্যগুলো লেখা, সেই বৈশিষ্ট্যগুলো সিম্পল করে মোটামুটি 10খানা মতো পয়েন্ট, এখানে 10টা বাক্য লিখে দিতে হবে, ফুল সেন্টেন্স লিখে দিলে এটা 5 মার্কসের মতো প্রশ্ন উত্তর হয়েছে। নেক্সট যেটা রয়েছে, স্টেট দ্য ওয়েদার ফেনোমেনা অ্যাসোসিয়েটেড উইথ ট্রপিক্যাল সাইক্লোন, ট্রপিক্যাল সাইক্লোনের সঙ্গে কীরকম আবহাওয়া সংযুক্ত হয়, সেই আবহাওয়ার ব্যাখ্যাটা দিতে হবে। এখানে কী ধরনের বৃষ্টিপাত হচ্ছে, কীরকম বায়ুর গতিবেগ হচ্ছে, কী রকম মেঘ সৃষ্টি হচ্ছে, তার এই ওয়েদার ফেনোমেনার কথাটাই আমাদের এখানে বলতে হবে, আর কিছু না। আচ্ছা, হাউ ইজ দ্য নোমেনক্লেচার অফ ট্রপিক্যাল সাইক্লোনস ডান, ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নামকরণ কিভাবে করা হয়, কে বলবে এটা? সৌরভ নয়, তরুণ নয়, দুজন বাদ দিয়ে আর কেউ কেউ বলতে চাইলে বল। ট্রপিক্যাল সাইক্লোনের নামকরণগুলো কিভাবে দেওয়া হয়? পরের বার থেকে ডিসকাশন ক্লাস রেখে লাভ নেই, কেননা শুধুমাত্র দিয়ে দেওয়াই ভালো, প্রশ্নগুলো দিয়ে দেবো তাহলেই হবে, কেননা খুব সাধারণ কিছু টপিকস, এবং এই টপিকগুলো তোদের বলে রাখা হয়েছে, তা সত্ত্বেও মিনিমাম কোনো রেসপন্স নেই, ঠিক আছে। কি দরকার আছে আর ডিভিশন ডিসকাশন ক্লাস নিয়ে আমার 2-3 দিন ধরে, তার থেকে সিলেবাস শেষ করে দিয়ে বসে থাকাই ভালো, কি দরকার আছে আমার পড়ানো। যাই হোক, নর্থ ইন্ডিয়ান ওশেনে আমাদের ট্রপিক্যাল সাইক্লোনের নামকরণ হয় আইএমডি করে, ইন্ডিয়ার মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট নিউ দিল্লি থেকে করে, এবং কি কন্ডিশনে নাম পায়, 3 মিনিট ন্যূনতম 63 কিলোমিটার/আওয়ার গতিবেগে যদি বয়ে যায় সাইক্লোন, তাহলেই এরা নামকরণটা পায়। 8খানা আমাদের দেশ আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, মালদ্বীপস, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড, প্রত্যেকটা দেশ 8টা করে নাম দিয়েছে, তাহলে অলটোটাল আমাদের 8-8 64টা নামের লিস্ট আছে, যে নামের লিস্টটা আমফান ঝড়ের পর কমপ্লিট হয়ে গেছে। এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা প্রশ্ন দিয়েছি যে 4টে নাম করা ঝড়ের, মানে 4টে ঝড়ের নাম বলো যাদের উৎপত্তি বঙ্গোপসাগর থেকে হয়েছে, তো সেটার খুব ভালো উদাহরণ হচ্ছে আয়লা হতে পারে, আমফান হতে পারে, ঠিক আছে, অক্ষি হতে পারে, বুলবুল হতে পারে, তিতলি হতে পারে। তো যে বায়ু, যে ঘূর্ণাবর্তগুলো বঙ্গোপসাগর থেকে সৃষ্টি হয়েছে, তার মধ্যে সুপার সাইক্লোন হিসেবে আমাদের
আমফান রিসেন্টলি যেটা হয়েছে, আমফান হচ্ছে সুপার সাইক্লোন হয়েছে। আয়লা কিন্তু সুপার সাইক্লোন নয়, আয়লা হচ্ছে নর্মাল সাইক্লোন। সেটার বিধ্বংসিতার কারণ হচ্ছে তার সাথে হচ্ছে ইয়ে এসে গেছিলো আমাদের জোয়ার। জোয়ার, ঠিক জোয়ার এসে গেছিলো, সেই কারণে ওটা ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হয়ে গেছিলো। কিন্তু সুপার সাইক্লোন কিন্তু আমফান হয়েছিল, যেহেতু তার বায়ুর গতিবেগ 240 কিলোমিটার/আওয়ার ক্রস করে গেছিল, তাই জন্য সুপার সাইক্লোন হয়েছিল। আচ্ছা, এটা গেল আমাদের ট্রপিক্যাল সাইক্লোনের প্রশ্ন। টেম্পারেট সাইক্লোনস, why are temperate cyclones called extra tropical cyclones? এক্সট্রা ট্রপিক্যাল মানে বহিঃক্রান্তীয় ঘূর্ণাবর্ত কেন বলে? নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তকে বহিঃক্রান্তীয় ঘূর্ণাবর্ত কেন বলে? তার কারণ কি, কে বলবেন? এটা যদি কেউ না বলতে পারে তাহলে এর থেকে আর লজ্জার বিষয় আর কিছু নেই। রমেন, আমি তো প্রথম মনে হয় ক্লাসে পাচ্ছি, আর কি জানি মনেই করছি যে আদৌ ক্লাস করে কি। যাদের যাদের ডাকছি এবং যারা রেসপন্স দিচ্ছে না তাদের কিন্তু আমি অ্যাটেন্ডেন্স আর দেবো না। যেমন অদিতিকে আমি 3-4 বার ডেকেছি, কোনো রেসপন্স নেই। এই যে রমেনকে আমি ডাকলাম, কোনো রেসপন্স নেই, এটা কিন্তু কোনো অ্যাটেন্ডেন্স পেল না। আচ্ছা, ট্রপিক্যাল টেম্পারেট সাইক্লোনকে কেন আমরা বলে থাকি টেম্পারেট সাইক্লোন? যেহেতু ট্রপিক্যাল রিজিয়নের বাইরে হয়, তাই জন্য এটাকে এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন বলে, বহির্ক্রান্তীয় বলে। ক্রান্তীয় অঞ্চলে এটা সংগঠিত হয় না, ক্রান্তীয় অঞ্চলের বাইরে সংগঠিত হয়, সেই কারণে এটাগুলোকে এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন বলে। এদের বৈশিষ্ট্য কি হবে? প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একটা হচ্ছে সীমান্তর সাথে সম্পর্কিত। দুটো ভিন্নধর্মী বায়ুপুঞ্জ যখন মিলিত হবে এসে, তখন এটা তৈরি হবে। তো এই জিনিসটা যেটা তৈরি হয় সেখানে সীমান্তটা থাকতেই হয়। তো সীমান্ত যদি না থাকে তাহলে এটা সৃষ্টি হয় না, এবং এটা ব্যারোক্লিনিক ওয়েদারের সাথে সম্পর্ক যুক্ত। আর বৈশিষ্ট্য যা আছে এখানে, ফ্রন্ট তৈরি হওয়ার থেকে আরম্ভ করে কী কী টাইপের ফ্রন্ট হয়, অক্লুশন হয়ে এদের বিনাশ ঘটে, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলোই এখানে ঢুকে যায়। নেক্সট হচ্ছে স্টেট দ্য ওয়েদার ফেনোমেনা অ্যাসোসিয়েটেড উইথ টেম্পারেট সাইক্লোন। টেম্পারেট সাইক্লোনের ওয়েদার ফেনোমেনা খুব জেন্টেল ওয়েদার ফেনোমেনা থাকে আমাদের। তো টেম্পারেট সাইক্লোনের যে ওয়েদার ফেনোমেনা, সেখানে সিভিয়ার ওয়েদারের আগে হচ্ছে একটা জেনারেল ওয়েদার থাকে, সেখানে মাইল্ড ওয়েদার, এখানে রেনফল কম হয়, বায়ুর গতিবেগ 15 থেকে 30 কিলোমিটার/আওয়ার থাকে, এখানে বৃষ্টিপাত ওয়ার্ম ফ্রন্টের দিকটাতে বেশি পাই আমরা। ম্যাচিওর যদি হয়ে যায় তাহলে একটা কমা হেড তৈরি হয়, সেই কমা হেডের ওখানে আমাদের থান্ডার স্টর্মস হতে পারে। ফল, উইন্টার আর স্প্রিং এই টাইমে ট্রোপোস্ফিয়ারে স্নোফল হতে পারে টু সাম এক্সটেন্ট। সিভিয়ার ওয়েদার অনেক সময় থান্ডার স্টর্মস জড়িত থাকে, এবং এটার সাথে যদি আপার লেভেল জেট স্ট্রিমের একটা সম্পর্ক থাকে তাহলে টর্নেডোও তৈরি হয়। এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনস সাধারণত সামার টাইমে দুর্বল হয়, আর উইন্টার টাইমেই এদেরকে আমরা বেশি দেখতে পাই। তো ইন জেনারেল এরা আমাদের হিট এক্সচেঞ্জ প্রক্রিয়াতেই হেল্প করে, সেটা আগেরটার ক্ষেত্রেও প্রযোজ্য, এটার ক্ষেত্রেও আমাদের প্রযোজ্য। নেক্সট যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে, ডিসকাস দ্য মডেলস অফ ডেভেলপমেন্ট অফ টেম্পারেচার। কি কি মডেল আছে? আমাদের দুটো মডেল আছে, নামগুলো কি কেউ বলবি? দুটো মডেলের নাম যেগুলো বলা হয়েছিল। একটা মনে আছে, বল। নরওয়েজিয়ান। হ্যাঁ, নরওয়েজিয়ান সাইক্লোন মডেল। এই নরওয়েজিয়ান সাইক্লোন মডেলটাতে কি হয়, এখানে সাইক্লোন ডেভেলপ করে অ্যাজ দে মুভ আপ অ্যান্ড অ্যালং আ ফ্রন্টাল বাউন্ডারি ধরে এটা সৃষ্টি হয়, আলটিমেটলি অক্লুশন হয়, দিয়ে ব্যারোট্রপিক এনভায়রনমেন্টে কনভার্ট হয়। আর এটা বেসিক্যালি হচ্ছে সারফেস বেসড ওয়েদার অবজারভেশনস দিয়ে এটা করা হয়েছে।
আর এটা কিসের ব্যাখ্যা দেয়? এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনগুলো কন্টিনেন্টের ওপর যদি তৈরি হয় তাহলে এটার জন্য নরওয়েজিয়ান সাইক্লোন মডেলটা আমরা বলতে পারি। আর একটা যেটা হচ্ছে স্যাপিরো কিজার মডেল, এটা হচ্ছে ওশেন্সের ওপরে যদি ডেভেলপ করে তাহলে এইটার ব্যাখ্যা আমরা দিয়ে থাকি। তো এই মডেলটা বেসড অন ওশেনিক সাইক্লোনস অ্যান্ড দেয়ার ফ্রন্টাল স্ট্রাকচার। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ডিসকাস দ্য স্ট্রাকচার অফ আ টেম্পারেট সাইক্লোন। টেম্পারেট সাইক্লোনের স্ট্রাকচার ব্যাখ্যা করতে দিয়েছে। টেম্পারেট সাইক্লোনের স্ট্রাকচার মানে হচ্ছে সাইক্লোন মডেলটাকে ব্যাখ্যা দেওয়া, একটা ভার্টিক্যাল সেকশন আঁকতে হবে, একটা ফুললি ডেভেলপড সাইক্লোন মডেল দিতে হবে, সেই ভার্টিক্যাল সেকশন ধরে আমাকে ড্রয়িং করে বলতে হবে। এই তো স্ট্যান্ডার্ড সব বইতেই দেওয়া আছে ছবিগুলো। বলেওছি এখানে সাইক্লোন মডেল মানে হচ্ছে ফুললি ডেভেলপ সাইক্লোন মডেল মানে হচ্ছে যে স্টেজটাতে গিয়ে সাইক্লোনটা পুরোপুরি জেনারেটেড হচ্ছে, এবং স্ট্রাকচার ব্যাখ্যা দেওয়া মানে অবশ্যই আমাকে ওই মডেলটা যে ফুললি ম্যাচিওর্ড সাইক্লোন মডেলটার মধ্যে আমাকে দুটো প্রস্থচ্ছেদ রেখা আঁকতে হবে। সেই দুটো প্রস্থচ্ছেদ রেখাতে কী ধরনের আউটপুটটা আসছে, কীরকম, কোথায় ফ্রন্ট সৃষ্টি হচ্ছে, কোথায় বৃষ্টিপাতটা হচ্ছে, কোথায় ডিসকন্টিনিউটি সারফেস আছে, কোথায় কোল্ড এয়ার ওয়ার্ম এয়ার এসে মিট করছে, কোথায় কোল্ড ফ্রন্টাল বাউন্ডারি হচ্ছে, কোথায় ওয়ার্ম ফ্রন্টাল বাউন্ডারি হচ্ছে, সেটাকে এখানে তুলে ধরতে হবে। এটা কিন্তু লাইফ সাইকেলটা নয়। লাইফ সাইকেল লেখা মানে ওই 6টা কি 4টে স্টেজ লেখা, যেটা আমি নেক্সট কোশ্চেনে দিয়েছি, ইলাবোরেট দ্য লাইফ সাইকেল অফ আ টেম্পারেট সাইক্লোন। লাইফ সাইকেল অফ আ টেম্পারেট সাইক্লোন 5এও দিতে পারে, 10এও দিতে পারে। 5এর দিক আর 10এর দিক আমাকে ছবিগুলো আঁকতে হবে, শুধু ব্যাখ্যাগুলো একটু ছোট করে লিখতে হবে। কিন্তু 10এ যদি টেম্পারেট সাইক্লোন আসে স্টেজগুলো, লাইফ সাইকেলগুলো, তাহলে আমাকে ডিটেলসে প্রত্যেকটার ব্যাখ্যা, ফ্রন্টের টাইপসগুলোকে একটু ভালো করে ডিটেলসে আলোচনা করতে হবে। আদারওয়াইজ আমরা ওই যে 6খানা যে পরপর যে ছবি আঁকা আছে সেই পরপর 6খানা ছবি আমরা দেখিয়ে দিতে পারি। এবার এটা নর্দার্ন হেমিস্ফিয়ার দেওয়া আছে, তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ারের মতোই ড্রয়িং হবে, যেটা ম্যাক্সিমাম বইতে আছে। কিন্তু পরীক্ষাতে অনেক সময় 5 নম্বরের প্রশ্নতে কিন্তু সাউদার্ন হেমিস্ফিয়ার দিয়ে দেওয়া হয়। সাউদার্ন হেমিস্ফিয়ার দিয়ে দেওয়া, সেটা আমি আমার লেকচারের মধ্যে, প্রেজেন্টেশনে, স্টাডি মেটেরিয়ালে সব দেওয়া আছে। সাউদার্ন হেমিস্ফিয়ার হলো ছবিটা কীভাবে আঁকতে হবে। যদি এখানে নর্দার্ন হেমিস্ফিয়ার দেওয়া আছে কিন্তু সাউদার্ন হেমিস্ফিয়ারও দিতে পারে, তাহলে ডায়াগ্রামটা শুধু রিভার্স করে ড্র করতে হবে। তখন কোল্ড এয়ার সাউথে থাকবে, ওয়ার্ম এয়ার নর্থে থাকবে। নর্দার্ন হেমিস্ফিয়ারে যেরকম কোল্ড এয়ার নর্থে থাকে, ওয়ার্ম এয়ার সাউথে থাকে, সাউদার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে কিন্তু সেটা সাবধানতা অবলম্বন করে কিন্তু ড্রয়িংটা করতে হবে। এটা হচ্ছে লাইফ সাইকেল। লাইফ সাইকেল বা পর্যায় বা স্টেজেস, ওটা হচ্ছে উত্তর হবে। নেক্সট যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ অক্লুশন। তো অক্লুশন তো আলটিমেটলি যেটা অক্লুডেড ফ্রন্ট সৃষ্টির প্রক্রিয়া, ফ্রন্টোলিসিস যেটা হয়ে যাচ্ছে যে জায়গাটাতে আলটিমেটলি, এবং সেটা হচ্ছে আমাদের ঘূর্ণবর্তের একদম অন্তিম পর্যায়ে, যেটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবর্তের যে একদম অন্তিম পর্যায়, সেটাই হচ্ছে আমাদের অক্লুশন। তাহলে অক্লুডেড ফ্রন্ট তৈরি হয় অক্লুশন। ফুজিওয়ারা এফেক্ট আমার আর বলার কোনো প্রয়োজন নেই, এটা 2-3বার আলোচনা হয়েই গেছে। যখন দুখানা সাইক্লোন, মিনিমাম দুটো পাশাপাশি সাইক্লোন ডেভেলপ করে, সেই দুটো মিলিত হয়ে গিয়ে একটা কম্বাইন্ড ইম্প্যাক্ট তৈরি করতে পারে, যেটাকে ফুজিওয়ারা এফেক্ট। আর কম্পারেটিভ অ্যাসেসমেন্ট ট্রপিক্যাল আর টেম্পারেট সাইক্লোনসের তুলনামূলক আলোচনা। ট্রপিক্যাল আর টেম্পারেট সাইক্লোনসের আমাদের তুলনামূলক যে আলোচনা আছে, সেইখানে আমাকে এই বৈশিষ্ট্যগুলো বলতে হবে, কোথায় উৎপত্তি হয় বলতে হবে, কোন দিকে প্রবাহিত হয়। যেমন ট্রপিক্যাল সাইক্লোন ইস্ট থেকে ওয়েস্টে মুভ করে, টেম্পারেট সাইক্লোন ওয়েস্ট থেকে ইস্টে মুভ করে। ট্রপিক্যাল সাইক্লোন হচ্ছে একটা কম্পারেটিভলি ছোট অঞ্চল দিয়ে হয়, টেম্পারেট সাইক্লোন একটা বড় এলাকা দিয়ে। ভেলোসিটি অফ উইন্ড এখানে কম, এখানে বেশি। ট্রপিক্যাল সাইক্লোনে বেশি, টেম্পারেট সাইক্লোন অনেক কম। ট্রপিক্যাল সাইক্লোনের উৎপত্তি শুধুমাত্র সমুদ্র থেকে হতে পারে, টেম্পারেট সাইক্লোন সমুদ্র এবং ভূখণ্ড দুটোর ওপরেই হতে পারে। ট্রপিক্যাল সাইক্লোন দীর্ঘমেয়াদী নয়, স্বল্পমেয়াদী, 7 দিনের মধ্যেই ম্যাক্সিমাম এফেক্ট। কিন্তু টেম্পারেট সাইক্লোন 15 থেকে 20 দিন পর্যন্ত থাকে। এটা হচ্ছে যদি 5 নম্বরের মতো প্রশ্ন আসে, তাই যেমন ছক কেটে আমি লিখে দিলাম 4 বা 5। কিন্তু লং কোয়েশ্চেন আসলে প্রত্যেকটা ভিত্তির সাপেক্ষে কিন্তু আলোচনা করতে হবে, তাদের স্ট্রাকচার আলোচনা করতে হবে, তাদের মডেল বলতে হবে, তাদের ড্রয়িং দিতে হবে, তবে সেটা 10-এ দাঁড়াবে। এটা 5-এ আসতে পারে, 5-এ আসলে অবশ্যই ছক কেটে দেওয়া যাবে,
শুধু পার্থক্যের ভিত্তি লিখতে হবে, ফার্স্টে পার্থক্যের ভিত্তি, তারপরে ট্রপিক্যাল সাইক্লোন, তারপরে টেম্পারেট। এটা লিখলে উত্তরটা হবে। তো 10 মার্কসের ক্ষেত্রে কিন্তু কখনোই ওই ছক কেটে উত্তর লেখা যাবে না, পার্থক্যের ভিত্তি দিয়ে আমাকে করতে। ওটার ফার্স্ট হবে হচ্ছে উৎপত্তি, কোন এলাকাতে হয়, তারপরে হচ্ছে কি অনুকূল অবস্থা, এটা হবে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে এদের গঠনটা কি, ফোর্থ পয়েন্ট হচ্ছে এদের আবহাওয়ার ওপর কি প্রভাব, আর বৈশিষ্ট্য, এটা দিয়ে শেষ করে দিতে হবে। তাহলে 5টা ব্রড পয়েন্ট করে দুটো তুলনামূলক আলোচনা আমাকে করতে হবে, দিলে তবে 10 মার্কসের আনসারটা রেডি হবে উইথ ডায়াগ্রাম, আদারওয়াইজ কিন্তু এই আনসারটা হবে না। তাহলে এইগুলোই ছিল আমাদের টেম্পারেচার ট্রপিক্যাল সাইক্লোনের মূল বিষয়গুলি, এই প্রশ্নগুলো এখান থেকে মূলত আসবে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ টেম্পারেট সাইক্লোনের প্রশ্নগুলো একটু শেয়ার করুন না। ও দেখা যাচ্ছে না? না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমার আগে বলতে হয়, আসলে লাইনটা কেটে গেছিল বলে মনে হয় এটা হয়েছে। দেখা যাচ্ছে তো এবার? হ্যাঁ তাহলে এইগুলোই আমাদের আজকের মূল বিষয় ছিল আমাদের ট্রপিক্যাল আর টেম্পারেট সাইক্লোনে। তো ট্রপিক্যাল সাইক্লোনের এই প্রশ্নগুলো আর টেম্পারেট সাইক্লোনসের মোটামুটি এই প্রশ্নগুলো, এগুলো রেডি করলে মোটামুটি টপিক শেষ হয়ে যাবে। এরপর আমাদের নতুন টপিক শুরু করতে হবে। মোটামুটি এই টপিকসগুলো কভার আপ হয়ে গেছে, নেক্সট দিন আমরা নতুন টপিক। স্যার হ্যাঁ স্যার টেম্পারেট সাইক্লোন যে স্কোয়ার লাইনটা দেখা যায় ওটা একটু ডিটেলসে বলে দিন। স্কোয়ার লাইন, স্কোয়ার লাইন যেটা দেখা যায় সেটা অর্থাৎ যখন আমরা থান্ডারস্টর্ম এগুলো যেগুলো এক্সট্রা কিছু অ্যাডিশনাল টপিক আছে সেগুলো যখন করবো তখন তোকে বোঝাতে পারবো। মানে শুধু এক্ষুনি তোকে স্কোয়ার লাইন বোঝাবে মানে কি, আমার পিপিটিতে দেখেছিস বলে বলছিস নিশ্চয়ই? হ্যাঁ স্যার, ওইখানে একটা ওয়ার্ড ছিল স্কোয়ার লাইন বলে। হ্যাঁ আমি দেখছি স্কোয়ার লাইনের যে টপিকটা, দ্বারা আমি আরেকটা শেয়ার টেম্পারেট সাইক্লোন আছে। হ্যাঁ আমি জানি, আমি আরেকটা শেয়ার করছি, ওই স্লাইডটা আবার শেয়ার করছি। টেম্পারেট সাইক্লোনের স্লাইড দেখা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার। কোথায় কিভাবে লিখেছি সেটা দেখে নিলে সুবিধা হবে, তাহলে তোকে বোঝাতে সুবিধা হবে। কোথায় আছে বলতো? এখানে নেই। ক্যারেক্টারিস্টিক্স, ফুজিওয়ারা এফেক্ট, এফেক্টস, মানে কিভাবে লেখা আছে সেটা এই যে এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, স্কোয়ার লাইন মানে ওইটা কি বললাম, সলিড ব্যান্ডস অফ স্ট্রং থান্ডারস্টর্মস। আমি কি বললাম, থান্ডারস্টর্মস আগে পড়তে হবে আমাদের। থান্ডারস্টর্মস মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যদি আমরা পড়ি তাহলে স্কোয়ার লাইন্স মানে হচ্ছে সলিড ব্যান্ডস অফ স্ট্রং থান্ডারস্টর্মস। যদি পরস্পর অনেকগুলি শক্তিশালী বজ্রবিদ্যুৎ সহ ঝড় সৃষ্টি হয়, ঠিক আছে, সেগুলোকে আমরা স্কোয়ার লাইন্স বলে থাকি। এটা কোথায় তৈরি হয়? ক্যান ফর্ম অ্যাহেড অফ কোল্ড ফ্রন্টস, শীতল সীমান্তর দিকে এটা তৈরি হয়, শীতল সীমান্তের সম্মুখে এগুলো তৈরি হয়। অ্যান্ড লি ট্রাফস মানে হচ্ছে একটা নিম্নচাপ এলাকা, ডিউ টু দ্য প্রেজেন্স অফ সিগনিফিকেন্ট অ্যাটমসফেরিক ময়েশ্চার, প্রচুর পরিমাণের যেখানে আমাদের আর্দ্রতা রয়েছে, অ্যান্ড স্ট্রং আপার লেভেল ডাইভারজেন্স, ঊর্ধ্বাকাশে যেখানে ডাইভারজেন্স হচ্ছে, এয়ারটা ডাইভার্জ করে বেরিয়ে যাচ্ছে সেই জায়গাটা, লিডিং টু হেল অ্যান্ড হাই উইন্ডস, মানে এখানে শিলাবৃষ্টি হয় আর হাই উইন্ডস। বেসিক্যালি স্কোয়ার লাইন্স মানে হচ্ছে সলিড ব্যান্ডস অফ স্ট্রং থান্ডারস্টর্মস। ঠিক আছে, থান্ডারস্টর্মস আমাদের সিলেবাসে ডাইরেক্টলি নেই, আগে নর্মাল আমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাক, আমাকে মনে করাবে, আমি থান্ডারস্টর্মস বলে দেবো ডিটেলসে। আবার থান্ডারস্টর্মস হচ্ছে আলাদা, বুঝতে পেরেছি? স্কোয়ার লাইন্স মানে ইট ইজ রিলেটেড টু
থান্ডারস্টর্মস, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এটা সাধারণত হয় না, যদি সিভিয়ার ওয়েদার কোনো কারণে টেম্পারেট সাইক্লোনের সাথে অ্যাসোসিয়েটেড হয় তখন আমরা এই স্কোয়াল লাইন্স পাবো। ঠিক আছে, যেমন টর্নেডো হতে পারে, ফ্লাডিংও হতে পারে। নর্মালি তো এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনে এই জিনিসগুলো আমরা পাই না, কিন্তু যদি কোনো কারণে সেই কন্ডিউসিভ ওয়েদার ফেনোমেনা কাজ করে তাহলে এটা হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, যদি না থাকে তাহলে এই ট্রপিক্যাল আর টেম্পারেট সাইক্লোনসের টপিকটা তাহলে এখানে ক্লোজ হয়ে যাচ্ছে। নেক্সট দিন আমরা একটা নতুন টপিক থেকে স্টার্ট করব।